সকলকে অনেক শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল ফলো করার জন্য। তো আজকের ক্লাসে আমরা শুরু করছি কার্য ও শক্তি ছায়া প্রকাশনীর যে গাণিতিক সমস্যার অনুশীলনী আছে তার সমাধানের ক্লাস। তোমরা যারা নতুন তারা অবশ্যই জানাবে আমার ভিডিও ক্লাসগুলো কেমন লাগছে, আর যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেল ফলো করছো তারা তো সবসময় আমার সঙ্গে কন্ট্যাক্টেই আছো। কোনো জায়গায় যদি সমস্যা হয় বুঝতে, তাহলে সেটাও অবশ্যই আমাকে জানাবে। আমি কমেন্টের মাধ্যমে হোক বা অন্য উপায়ে তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। তো আজকের ক্লাসে যেটা আমাদের প্রধান বিষয় সেটা হচ্ছে সেট ওয়ানের যে গাণিতিক সমস্যাগুলো আছে। তো সেট ওয়ানে আমি দেখছিলাম 41টা গাণিতিক সমস্যা আছে। তো 41টা সমস্যা আমি করাবো না, বাছাই কিছু সমস্যা করাই। বাকি সমস্যাগুলো তোমরা নিজেরা একটু চেষ্টা করবে। যদি কোনো সমস্যায় আমি অনেক কটাই করিয়ে দিচ্ছি, করাবো না মানে খুব বেশিও বাদ দেবো না। তো এই যে 41টা সমস্যা আছে তার মধ্যে বেশিরভাগ সমস্যা আমি করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা একটু চেষ্টা করবে যাতে নিজেরা করা যায়। যদি কোনো সমস্যা করতে গিয়ে আটকায় তাহলে আমি তো আছি, আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে প্রবলেমগুলো যেমন করিয়ে দিই, অনেককেই করিয়ে দিয়েছে, হয়তো অনেককে করানো হয়ে ওঠেনি, অনেকে কমেন্ট করো, সব কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না, তার জন্য দুঃখিত আমার তরফ থেকে আমি। তো যাই হোক, আমি চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের সময় বার করে দেওয়া। তো বেশ কিছুদিন হয়ে গেল, 2 দিন মতন ভিডিও আমি আপলোড করিনি, একটু ব্যস্ত ছিলাম। স্কুলের বিভিন্ন রকম কাজ থাকে। হ্যাঁ, এখন যেমন ধরো ক্লাস 11-এর রেজিস্ট্রেশন চলছে, যারা মাধ্যমিক পাশ করলো এবছর তাদের, যারা 11-এ ভর্তি হয়েছে, তো সেই নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আমি একটু ব্যস্ততার মধ্যেই আছি, তার জন্য একটু হয়তো ভিডিও ক্লাস দিতে একটু দেরি হচ্ছে, তাও আমি দেওয়ার চেষ্টা করছি সময় বার করে। তো চলো আজই ক্লাস শুরু করি, সবাই মন দিয়ে দেখবে আর খুব ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? আর যদি কোনো জায়গায় সমস্যা হয় সেটা আমাকে জানাবে। তো আমাদের কার্যশক্তির থেকে প্রধান যে জায়গাটা হচ্ছে তার এনার্জি কনজারভেশন বা শক্তি সংরক্ষণ। তো এই জায়গাটা আমাদের খুব জোর দিয়ে দেখতে হবে। এছাড়াও আমাদের বৃত্তীয় গতির বেশ কিছু সূত্র আমাদের এখানে কাজে লাগবে। মেনলি অপকেন্দ্র বল বা অভিকেন্দ্র বলের যে গাণিতিক রূপ বা তার যে ধারণা, এক্ষেত্রে উল্লম্ব গতির ক্ষেত্রে সেটা কাজে লাগে। তো যাই হোক, চলো আজকে ক্লাস শুরু করি, সবাই খুব মন দিয়ে দেখবে আর ভালো করে বুঝে নেবার চেষ্টা করবে। তো আমি প্রথম যেটা শুরু করছি একদম সেট ওয়ানের লাস্ট যে গাণিতিক সমস্যা, সেখান থেকে 41 নম্বর গাণিতিক সমস্যা। তো কি বলছে, একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের গতিশক্তি দেওয়া আছে, কোনটির বেগ বেশি? আচ্ছা, গতিশক্তি মানে আমরা জানি 12 mv²। তাহলে প্রোটনের গতিশক্তি বাই ইলেকট্রনের গতিশক্তি যদি বলি, তাহলে সেটা হবে 12 m প্রোটন v প্রোটন স্কোয়ার বাই 12 m ইলেকট্রন v ইলেকট্রন স্কোয়ার। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো করাচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখো প্রোটনের গতিশক্তি দেওয়া আছে 10⁴, তাহলে এটা 10⁴ বসিয়ে দিলাম। না, ভুল বললাম, 10⁵। আর এটা দেওয়া আছে 10⁴। আচ্ছা, হাফ কেটে গেল। আর প্রোটনের ভর 1.67 10⁻⁻²৭। আর ইলেকট্রনের দেওয়া আছে 9.11 10⁻31 ভিপি বাই ভিই। তাহলে এখান থেকে আমরা বেগের অনুপাতটা পেয়ে যাচ্ছি, যেটা বেগের অনুপাত বার করতে বলেছে এবং কোনটার বেগ বেশি। তো এই অনুপাতের মান থেকেই আমরা হিসেব করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে আমাদের ভিপি বাই ভিইটা কত হচ্ছে সেটা আমরা বার করি। তাহলে আসছে √, একবার আমি হিসেব করছি, তাহলে এটা কেটে 10 হয়ে গেছে। তাহলে √10 × 9.11 10⁻31 ডিভাইডেড বাই 1.67 × 10⁻²৭। এটা আসছে 0.073। এটা <1। তাহলে অতএব প্রোটনের বেগ ইলেকট্রনের বেগের তুলনায় কম। তাহলে বুঝে গেলাম এখান থেকে প্রোটনের বেগটা কম হবে। এবং ওরা যে উত্তর বার করেছে কি, এখানে বলেছে ওরা করেছে কি ইলেকট্রনের বেগ বেশি, ঠিক আছে। অনুপাতটা 13.5 মানে উল্টোটা বার করেছে। অতএব ভি ইলেকট্রন বাই ভি প্রোটন, তাহলে 1 বাই অ্যান্সার 13.54
তাহলে বেগের অনুপাত ইলেকট্রনের বেগ এবং প্রোটনের বেগের অনুপাত হলো 13.54 এবং এদের বেগের অনুপাত দেখতে পাচ্ছি ভিপি বাই ভি ইলেকট্রন করলে যেটা আসছে, বা এটা থেকেও বলতে পারি এই অনুপাতটা যেহেতু একের থেকে বড়, অতএব ইলেকট্রনের বেগ বেশি প্রোটনের বেগের তুলনায়। হয়ে গেল তাহলে সমস্যা। আচ্ছা, এরপর আমরা দেখি কোন প্রবলেমটা করা যায়। নেক্সট আমরা করি 40, এটা খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম। হ্যাঁ, 40 প্রবলেম নাম্বার 40 বলছে একটি এম ভরের স্থির বস্তু, এম ভরের স্থির বস্তু স্মল এম ভরের একটি বস্তুর সঙ্গে স্থিতিস্থাপক সংঘাত ঘটায়। দেখাও যে এম ভরের বস্তুর গতিশক্তির এত অংশ আঘাতপ্রাপ্ত বস্তুতে স্থানান্তরিত হবে। একটি এম ভরের স্থির বস্তু স্মল এম ভরের একটি বস্তুর সঙ্গে স্থিতিস্থাপক সংঘাত ঘটায়। তার মানে কেমন হচ্ছে বিষয়টা আমরা ছবি এঁকে দেখব। তো এই হলো একটা এম ভরের বস্তু, এর প্রাথমিক বেগ 0, আর একটা হচ্ছে স্মল এম ভরের বস্তু, এর প্রাথমিক বেগ বললাম আমাদের ইউ, এটাকে V1 বলি। U1 এটা প্রথম বস্তু ইউ, এটা দ্বিতীয় বস্তু V1 জি। আর এর বেগটা পরিবর্তন সংঘাতের পর হলো ভি ইউ, এটা হয়ে গেল আমাদের ধরো U2, আর এটা হয়ে গেল V2, এটা বললাম ভি বেগ হবে। ধাক্কা লাগার পর ক্যাপিটাল এম ভরের বস্তুটা ভি বেগ অর্জন করবে। তাহলে ভরবেগ সংরক্ষণ অনুসারে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি mu প্লাস m ইন্টু 0 সমান mu1 mu2 প্লাস m ভি। তার মানে এখান থেকে আমরা ধাক্কা লাগার পর স্মল এম ভরের বেগ ধরেছি U2 আর ক্যাপিটাল এম ভরের বেগ ধরেছি ভি। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক যেমন পেলাম, তাহলে mu সমান পেয়ে গেলাম mu2, এটা মনে হয় স্মল এম হবে, আমি লিখতে ভুল করেছি, mu2 প্লাস mv। এবার স্থিতিস্থাপক সংঘাত এখানে কিছু বলে দেয়নি, মানে ধরে নিতে হবে পূর্ণ স্থিতিস্থাপক। পূর্ণ স্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে সংঘাত গুণাঙ্ক E সমান হচ্ছে 1। তাহলে আমাদের এখানে আগমন বেগ হচ্ছে U1 মাইনাস 0, অপসারণ বেগ হচ্ছে V মাইনাস U2। তার মানে দেখো এখানে পেয়ে যাচ্ছি আমরা V মাইনাস, উল্টো লিখলাম আমি, অপসারণ বেগ বাই আগমন বেগ মানে হচ্ছে V মাইনাস U2 বাই U মাইনাস 0। তাহলে এখানে দেখো V মাইনাস U2 পেয়ে যাচ্ছি সমান U। তাহলে এটা হচ্ছে দ্বিতীয়, এটা একটা ফার্স্ট রিলেশন, এটা সেকেন্ড রিলেশন। তো এই সম্পর্ক দুটো থেকে আমরা সমাধান করব। আমাদের এখানে জানতে চেয়েছে কি, বলেছে দেখা হচ্ছে এম ভরের গতিশক্তির এত অংশ স্থানান্তরিত হলো। তো এম ভরের গতিশক্তির পরিবর্তন আমাদের বার করতে হবে দ্বিতীয় বস্তুতে। তাহলে এম ভরের গতিশক্তি যতটা হ্রাস পাবে সেটা আঘাতপ্রাপ্ত বস্তুর মধ্যে স্থানান্তরিত হবে। তো এম ভরের বস্তুর ক্ষেত্রে তাহলে আমরা এই দুটো যদি সমাধান করি, আমাদের দরকার কোনটা? আমাদের দরকার হচ্ছে U2টা দরকার। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে ভি এর মানটা বার করি। তাহলে ভি সমান আসছে U প্লাস U2। তাহলে এই ভ্যালুটা যদি ফার্স্ট ইকুয়েশনে বসাই, অতএব mu প্লাস mu2 প্লাস mu প্লাস U2। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি m মাইনাস m ইন্টু ইউ সমান m প্লাস m ইন্টু U2। তাহলে U2 চলে এলো m মাইনাস m বাই m প্লাস m ইন্টু আমাদের U। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সংঘাতের পর স্মল এম ভরের বস্তুর বেগ। তাহলে সুতরাং স্মল এম ভরের গতিশক্তির হ্রাস কতটা কমলো? প্রাথমিক গতিশক্তি কত ছিল? হাফ mu স্কোয়ার, অন্তিম হলো কত? হাফ mu2 স্কোয়ার। তাহলে এটা চলে এলো হাফ এমটা যদি আমরা কমন নিই, ইউ স্কোয়ার মাইনাস, দেখো ইউ স্কোয়ারটাও কমন যাবে এবার ভ্যালুটা বসালে, তাহলে ইউ স্কোয়ারটাও আমরা কমন নিয়ে নিই, এটা থাকছে 1 মাইনাস m মাইনাস m বাই
এম প্লাস এম হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 4ab, তাহলে আসছে হাফ এম ইউ স্কোয়ার ইন্টু এটা আসছে 4mm বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। না নিচটা তো কত আসছে, ও নিচটা তো 2 ইন্টু আসছে না, নিচটা আসছে এম প্লাস এম হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের যে গতিশক্তির হ্রাস যতটা ঘটলো, মানে যতটা প্রথম বস্তুর স্মল এম ভরের বস্তুর গতিশক্তি যতটা কমবে সেটাই কিন্তু দ্বিতীয় বস্তুর মধ্যে স্থানান্তরিত হবে। তাহলে প্রথম বস্তুর যে স্মল এম ভরের বস্তুর যে হ্রাস হলো সেটা প্রাথমিক গতিশক্তির কত অংশ, 4mm বাই এম প্লাস এম হোল স্কোয়ার, এটাই তো আমাদের প্রমাণ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তার মানে প্রাথমিক প্রথম বস্তুর মানে স্মল এম ভরের বস্তুর প্রথমে যে শক্তি ছিল তার এত অংশ মানে 4mm বাই এম প্লাস এম হোল স্কোয়ার এত অংশ দ্বিতীয় বস্তুতে স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ এর ফলেই তার গতিশক্তি এত পরিমাণ হ্রাস পেয়েছে। হয়ে গেল, তাহলে প্রমাণিত। তাহলে স্থানান্তরিত শক্তি যেটা হবে সেটাই হচ্ছে প্রথম বস্তুর গতিশক্তি যতটা হ্রাস পাবে দ্বিতীয় বস্তুর গতিশক্তি ততটা বৃদ্ধি পাবে, কারণ পূর্ণ স্থিতিস্থাপক সংঘাতে গতিশক্তি সংরক্ষিত হয়। ওকে, পূর্ণ স্থিতিস্থাপক সংঘাতে গতিশক্তি যেহেতু সংরক্ষিত হয়, অর্থাৎ এর থেকে আমরা কি বুঝতে পারছি, সংঘাতের ফলে প্রথম বস্তুর যতটা গতিশক্তি কমবে দ্বিতীয় বস্তুর গতিশক্তি ঠিক তত পরিমাণই বাড়বে, অর্থাৎ তত পরিমাণই স্থানান্তরিত হবে। ওকে, তো অঙ্কটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা দেখা যাক নেক্সট কোন সমস্যার সমাধান করি। এরপর আমরা দেখছি 39 নম্বর অঙ্কটা। বলেছে একটি বল 10 মিটার উচ্চতা থেকে মাটিতে ড্রপ খেলো, ভূমিতে আঘাতের পরে তার 20% গতিশক্তি নষ্ট হলো, ড্রপ খাওয়ার পর কতটা উঠবে? তো একটা বল যখন এই উচ্চতা থেকে মানে 10 মিটার নেমে আসবে তখন তার বেগ যদি ইউ হয়, ফেরার সময় বেগ ধরলাম ভি, তাহলে সে যত গতিশক্তি নিয়ে পড়বে, তাহলে প্রশ্নে কি বলেছে, শর্তানুসারে হাফ এম ভি স্কোয়ার বলেছে 20% নষ্ট হয়েছে, তাহলে আছে কত, 80%। তাহলে হাফ এম ভি স্কোয়ারটা হবে 80/100 ইন্টু হাফ এম ইউ স্কোয়ার। প্রথম সংঘাতে বেগ এটা, সে ইউ সমান কত, √2gh, তাহলে √2gh আমরা মানটা এইচ একটা পরে বসাচ্ছি, এটা বললাম h1, তাহলে v1টা পেয়ে যাচ্ছি হাফ এম কেটে গেল, তাহলে ভি স্কোয়ার সমান আসছে 4/5 ইউ স্কোয়ার। এবার ভি স্কোয়ার মানে হচ্ছে 2gh1 4/5 ইন্টু 2gh, তাহলে এখান থেকে আমরা জি দুটো কেটে দিই, 2g দুটো, তাহলে h হচ্ছে 4/5 ইন্টু 10 মানে 8 মিটার, তাহলে 8 মিটার উচ্চতায় উঠবে। মনে রাখতে হবে একটা বস্তু যদি ইউ বেগে ছোড়া হয় সে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, বা একটা বস্তু যদি এইচ উচ্চতা থেকে এসে ভূমিতে আঘাত করে তাহলে তার বেগ হচ্ছে √2gh, আর যেহেতু এটা ভি বেগে গেছে তাহলে কত উচ্চতায় গিয়ে তার বেগ শূন্য হবে, √2gh, 1 উচ্চতায় বেগ শূন্য হচ্ছে, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। এই সূত্রের ধারণা থেকে আমরা লিখতে পাচ্ছি, তাহলে ভি সমান কত, ইউ সমান হচ্ছে √2gh, আর ভি সমান যদি এইচ উচ্চতা না ওঠে তাহলে এটা কত হবে, √2gh1। তাহলে দুটো বসিয়ে দিয়ে সমস্যার সমাধান করে ফেলেছি। 38, একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি বুলেট নিক্ষিপ্ত করে 5 কেজি ভরের একটি ঝুলন্ত কাঠের ব্লকের সঙ্গে অনুভূমিকভাবে আঘাত করলো এবং তার মধ্যে প্রবেশ করলো, মানে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘাত। আটকে যাওয়া মানে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘাত। তো এই ধরো একটা কাঠের ব্লক আছে, তো একটা বুলেট এসে, এটা বুলেট এম ভরের বুলেট ইউ বেগে এসে ধাক্কা করছে, এটা ক্যাপিটাল এম ভর। কনসেপ্টটা ক্লিয়ার করি। দিয়ে বলেছে তারা 5 মিটার উচ্চতায় উঠলো, দিয়ে যখন এটা প্রবেশ করে গেল তারা একসাথে একটা উচ্চতায় উঠলো, এই উচ্চতাটা বলে দিয়েছে। তাহলে এখানে কি আছে, এর ভেতরে কিন্তু বুলেটটা প্রবেশ করে গেছে, তাহলে এখন এটার সিস্টেমটা টোটাল ভর হচ্ছে m+m। ওকে,
তাহলে যখন তারা একসঙ্গে গতিশীল হলো বুলেট প্লাস ব্লক, তাহলে ভরবেগ সংরক্ষণ অনুসারে বুলেটের এখানে প্রবেশ করার পূর্বে ভরবেগ হচ্ছে এমইউ, এর ভরবেগ হচ্ছে 0, আর যখন তারা একসঙ্গে গতিশীল হচ্ছে তখন ধরলাম ভি বেগে যাচ্ছে, ভি বেগে গেছে দিয়ে এইচ উচ্চতায় উঠেছে, তাহলে ভিটা কত হবে, একসঙ্গে গেলে মোট ভরবেগ কত এম প্লাস এম ইন্টু ভি, কারণ এরপর সে ভি বেগে যাচ্ছে মানে তারা একসঙ্গে জুড়ে গিয়ে উঠছে। এবার ভি বেগে একটা বস্তু গেলে কত উচ্চতা ওঠে, এইচ ইকাস টু আমাদের, তাহলে ভিটা কত আসছে এখান থেকে এম ইউ বাই এম প্লাস এম, তাহলে সে উচ্চতায় উঠেছে এইচ, তাহলে আমরা কি লিখতে পারি ভি স্কোয়ার সমান 2gh, তার মানে এইচ চলে এলো 1/2g এম ইউ বাই এম প্লাস এম হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের ইউ বার করতে বলেছে, বুলেটের বেগ কত, এখানে মান বসালেই আমরা ইউটা পেয়ে যাব। বুলেটের বেগ ইউ ছিল, ইউটা বার করতে হবে। আমি একবারে ভ্যালুগুলো তাহলে বসিয়ে দিই, আমি কনসেপ্টটা তোমাদের দিলাম। তার মানে এখান থেকে যে বেগ অর্জন করলো সেই বেগ নিয়ে অভিকর্ষের বিরুদ্ধে উল্লম্ব দিকে এইচ উচ্চতা উঠেছে, তাহলে আমরা শক্তি সংরক্ষণ থেকেও করতে পারি হাফ এম ভি স্কোয়ার সমান mgh, সেটা দিয়েও করা যায়, কিংবা উল্লম্ব গতির ধারণা থেকেও করা যায় ভি স্কোয়ার সমান 2gh। তাহলে এখানে কি দেওয়া ছিল, কোনটা কত, বুলেটের ভর ছিল কত 10 গ্রাম ভরের বুলেট 5 কেজি ব্লক, তাহলে 1/2g, আমি সিজিএসই করছি 1/2 × 980। আচ্ছা আমাদের তো ইউটা বার করতে হবে, সরি, তাহলে ইউটা যদি বার করি, ইউটা কত আসছে এখান থেকে আমরা বার করব 2gh এম প্লাস এম হোল স্কোয়ার বাই এম স্কোয়ার, এটা সমান ইউ স্কোয়ার। তাহলে এইচটা বলেছে কত মিটার, 5 সেন্টিমিটার উচ্চতা, তাহলে 2 × 980 × 5 ইন্টু 5 কেজি ভর মানে 5000 প্লাস 10 গ্রাম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার মানে 10 স্কোয়ার, যেটা এলো রুট অ্যান্সার। হ্যাঁ, এটা আসছে আমাদের 495.96, এটা আসছে আমাদের ইউটা আসছে এখান থেকে, সমাধান করে ইউটা মান বসিয়ে দিলে 49596 সেমি পার সেকেন্ড, তাহলে মিটারে করলে 496 বলতে পারি মিটার পার সেকেন্ড। ওরা উত্তর কত দিয়েছে দেখলাম 496 দিয়েছে, তো সেটা আমরা ক্যালকুলেট করে ফেলেছি। ওকে ঠিক আছে, তো 38এরটা হয়ে গেলে এরপর আমরা নেক্সট কী প্রবলেম আছে দেখব। পরবর্তী গাণিতিক সমস্যা দেখো 37এরটা তোমরা দেখবে, এখানে 38এর ক্ষেত্রে বেগটা বার করলাম, 37এর ক্ষেত্রে একই অঙ্ক দিয়েছে, উচ্চতা বার করতে হবে। তাহলে এইচ ইকাস টু যে সূত্রটা আমরা পেয়েছিলাম 1/2g এম প্লাস এম হোল স্কোয়ার বাই এম, ওখান দিয়ে বার করে নেবে। ঠিক আছে, তাহলে ওখান থেকে আমরা এইচটা বার করে নেবো, মানে 38এর অঙ্কে এইচ দেওয়া ছিল, ইউটা বার করলাম, আর 37এর অঙ্কে ইউটা দিয়ে দিয়েছে, এইচটা বার করতে হবে, করে নিতে পারবে। তাহলে 37 বাদ গেল, এবার 36-এ যাই। তাহলে এটা তোমাদের কাজ থাকলো 36 বলেছে একটি ট্রেনের ইঞ্জিন, ও আমি জাস্ট ফর্মুলা লিখেছি, ক্ষমতা সমান বল ইন্টু গড় বেগ। ডিটেলসে যাচ্ছি না, বল দেওয়া আছে একটা ইঞ্জিনে 5000 নিউটন, আর বেগ বলেছে 90 কিলোমিটার পার আওয়ার, ওটাকে মিটার পার সেকেন্ডে করে নেবে, গুণ করে দেবে, তাহলেই ক্ষমতা পেয়ে যাবে। ঠিক আছে, 35 এটা হচ্ছে 38 এর অনুরূপ, এইচ বার করতে হবে, এইচ। আচ্ছা 35এরটা কি বলেছে, একটি 2 মিলিমিটার ব্যাসার্ধের বৃষ্টির ফোঁটা 250 মিটার উচ্চতা থেকে ভূমিতে আঘাত করলো। আচ্ছা, এক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য মানে mgh স্থিতিশক্তির পরিবর্তন বার করতে হবে, মানে mgh। তো এমটাকে লিখব
যেহেতু বৃষ্টির ফোঁটা মানে গোলক, তাহলে ভর মানে কি 4/3 পাই আর কিউব ইন্টু তার ডেন্সিটি মানে রো ইন্টু জিএইচ। তাহলে 4/3 পাই, আর বলে দিয়েছে 2 মিলিমিটার ব্যাসার্ধ, তাহলে আমরা 0.2 সেন্টিমিটার কিউব। জলের ঘনত্ব 1, জি হলো 980, আর উচ্চতা কত বলে দিয়েছে? উচ্চতা বলে দিয়েছে 250 মিটার। যেহেতু আমরা সিজিএসএ করছি তাহলে 250 আর 2 শূন্য, এত আর্গ হলো। এটাকে আমরা ক্যালকুলেট করে নেব, তাহলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এখান থেকে কত কি আসছে? 4/3 পাই 0.2 কিউব ইন্টু 980 ইন্টু 25 3টে শূন্য, এটা আসছে 8.21 10⁵ 10⁵। ওটা পয়েন্টে দিয়েছে তো? হ্যাঁ, ঠিকই আছে। তাহলে এটা আর্ক থেকে জুলে গেলে 10⁷ দিয়ে ভাগ করতে হয়, তার মানে হবে 0. মানে 10⁷ যদি ভাগ করি, হ্যাঁ 0.0821 ইন্টু 10⁷ জুল, জুল বলছি সরি, আর্ক। এবার এখান থেকে 10⁷ বাদ দিয়ে দিলে 0.082 জুল হয়ে গেল। 35 34 দেখি কি বলেছে, তাড়াতাড়ি করে নিতে হবে অঙ্কগুলো, তাহলেই হবে। বেশ কিছু অঙ্ক করিয়ে দিই, তোমরা বাকিগুলো নিজেরাই পারবে। আচ্ছা, একটি জলের পাম্প 30 মিটার গভীরতা থেকে প্রতি মিনিটে এত ঘন কিউব মানে ঘন মিটার মানে আয়তন হারে জল তুলছে, মানে প্রতি মিনিট এত। তাহলে পাম্পের দক্ষতা 70% হলে প্রকৃত ক্ষমতা কত বার করতে হবে। ক্ষমতা মানে কার্য বাই সময়। আর প্রকৃত ক্ষমতার 70% কাজে লাগিয়ে জলটা তোলা হচ্ছে, তার মানে যেটা কার্যকর ক্ষমতা সেটা প্রকৃত ক্ষমতার 70%। 70% এফিসিয়েন্সি মানে পাম্পের যে প্রকৃত ক্ষমতা তার 70% কাজে লাগিয়ে আমরা কাজটা করছি, বাকি 30% সে করতে পারছে না। এফিসিয়েন্সি বলে একটা বিষয় আছে, কোনো যন্ত্রেরই 100% এফিসিয়েন্সি হতে পারে না, তোমরা জানো কর্মদক্ষতা, তাহলে সেটা আইডিয়াল বা আদর্শ হয়ে যাবে। তো এখানে সেটা হবে mgh কার্য বাই টি। তো তাহলে এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। আর প্রকৃত ক্ষমতার বার করতে গেলে প্রকৃত ক্ষমতা 70% সমান হচ্ছে পি এফেক্টিভ, এটা হলো পি এফেক্টিভ। তাহলে আগে আমরা এখান থেকে এফেক্টিভ পাওয়ারটা বার করে তাকে 100/70 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব। আচ্ছা, কি কি দেওয়া আছে একটু দেখি ভ্যালুগুলো। আচ্ছা, আয়তন দেওয়া আছে, তাহলে দেখো প্রতি মিনিটে আয়তন, তাহলে এটাকে আমি লিখছি ভরটাকে আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু রো ইন্টু জি/টি। তো দেখো বলেছে প্রতি মিনিটে এত আয়তন তুলছে, তাহলে ভিটা কত বলেছে? ভি বলে দিয়েছে কত ঘন সেমি যেন দেখলাম 0.5 মিটার কিউব, মানে 0.5 মিটার কিউব ইন্টু মানে 10⁶। ঘন সেমিতে করছি, 1 মিটার মানে 100 সেন্টিমিটার মানে 10 স্কোয়ার। তাহলে মিটার থেকে সেমিতে, মিটার কিউব থেকে সেমি কিউবে যেতে গেলে 10⁶ দিয়ে গুণ করতে হয়, বাই প্রতি মিনিট মানে 60। ঘনত্ব হচ্ছে 1, রো হচ্ছে 980। আর উচ্চতা কত বলেছে? উচ্চতা বলে দিয়েছে, ও এখানে ঘনত্ব এসআইতেই দিয়েছে, আমি সিজিএসে করেছি একই ব্যাপার। আর উচ্চতা দিয়েছে হচ্ছে 30 মিটার, তাহলে 30 আরও 2 শূন্য, এটা বেরোচ্ছে আর্গ পার সেকেন্ডে। আমাদের ওয়াটে বার করতে হবে, তাহলে এটা আমরা হিসেব করে নিই। তাহলে 0.5 ইন্টু 10⁶ ইন্টু 980 ইন্টু 3000 ডিভাইডেড বাই 60, এটা হলো 2.45 10⁻10 মানে ভাগ 10⁷, মানে 2450 ওয়াট।
তাহলে প্রকৃত ক্ষমতা হবে ইন্টু 100/70। 70টা এফিসিয়েন্সি বলেছিল, তো একবার দেখে নিই। তাহলে হচ্ছে 2450। প্রকৃত ক্ষমতা মানে অ্যাকচুয়ালি যেটা 70% এফিসিয়েন্সি বলেছিল তো এখানে। দক্ষতা, হ্যাঁ, দক্ষতা যদি 70% হয় তাহলে ইঞ্জিনের প্রকৃত ক্ষমতা কত? প্রকৃত ক্ষমতা মানে এইটা তো হচ্ছে কাজ করলো, এটাই এফেক্টিভ পাওয়ার, কার্যকর ক্ষমতা। আর ইঞ্জিনের গায়ে যে ক্ষমতাটা লেখা আছে সেটা আমরা বার করছি। প্রকৃত ক্ষমতা কিন্তু একটু হিসেবটা এটা গন্ডগোল করেছে, সেটা হওয়া উচিত 2450 ইন্টু 100/70, কারণ ওরা করেছে 70/100, তাহলে উত্তর মিলবে। কিন্তু এটা আসছে আমাদের 2450 ইন্টু 100/70 হওয়া উচিত। এটা আমার এটা মনে হচ্ছে এটা হওয়া উচিত। কেন বলছি? অ্যাকচুয়ালি ক্ষমতা তো এটাই, এটা তো আমাদের তার কাজে লেগেছে। এবার যদি এটাই তার ক্ষমতা হয় তাহলে প্রকৃত ক্ষমতা তাহলে 70% বার করতেই পারি। মানে সেটা যদি বলতে এখানে যে ক্ষমতা ব্যয় হচ্ছে কার্যকর ক্ষমতার 70% প্রকৃত ক্ষমতা নয়, প্রকৃত ক্ষমতাটা হওয়া উচিত ছিল, তাহলে বাকি জলটা তুললো কী করে, তাই না? সেটা আমাদের ভাবতে হবে। আর ওরা যেটা করেছে ওদেরটা আমি করে রাখছি, এটা আমার মনে হয়েছে। আর ওরা যেটা করেছে প্রকৃত ক্ষমতা, দুটোই আমি দেখিয়ে রাখছি, তোমাদের যেটা মনে হবে করবে। 2450 ইন্টু 70/100 হওয়া উচিত কিন্তু এটা, মানে প্রকৃত ক্ষমতা 3500, তার 70% সে কাজে লাগাতে পারে। দক্ষতা মানে তাই বোঝায়। দক্ষতা মানে হচ্ছে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইন্টু 100, মানে আউটপুটটা আমি কত পাচ্ছি, ইনপুটটা তো আমি কত দিচ্ছি, সেটাই অ্যাকচুয়ালি তার ক্ষমতা বোঝায়। তাহলে এটা আসছে 1715। তোমাদের যদি মনে হয় এটা করবে, করতে পারো। দুটোই দেখিয়ে রাখলাম, বইতে এটাই উত্তর দেওয়া আছে দেখছি, 1715 ওয়াট। দুটোই আমি করে রাখলাম, তোমাদের যেটা মনে হবে তোমরা সেটা সমাধান করবে, কোনো অসুবিধা নেই। একটু নামাতে হবে। এরপর আমরা সমাধান করব 33-এরটা। 33 নম্বর অঙ্কটায় বলেছে একটি বালক 60 নিউটন বল দ্বারা একটি রোলারকে 30 মিটার পর্যন্ত ঠেলতে পারে। রোলারের হাতলে ভূমির সাথে যদি 60 ডিগ্রি কোণ করে তাহলে কৃতকার্য কত? তাহলে সহজ ব্যাপার, মানে এই ধরনের রোলার এত দ্বারা বল দ্বারা ঠেলতে পারে বলেছে, তাই তো? ঠেললো মানে এইদিকে বল প্রয়োগ করেছে, আর রোলারের হাতলটা 60 ডিগ্রি বলেছে, ভূমির সাথে কোণ 60 ডিগ্রি, মানে এটা 60 ডিগ্রি। তাহলে আমাদের এদিকে এফেক্টিভ ফোর্স যেটা হচ্ছে আমাদের F cos 60, তাহলে কৃতকার্য হবে W সমান F cos 60 ইন্টু S। মানটা বসিয়ে দেবে, চলে আসবে। আমি আর ডিটেলসে গেলাম না। 32-এরটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, স্টার মেরে রাখবে। আচ্ছা, একটি 2 কেজি ভরের বস্তুর ওপর একটি বল প্রয়োগ করা হচ্ছে, যেখানে সরণ করা হলো। সরণ আর সময়ের সম্পর্ক দিয়েছে x = t³/3, এটা হলো সরণ। আচ্ছা, 2 সেকেন্ডে কৃতকার্য কত বার করতে হবে। তো এটা যদি সরণ হয় তাহলে বেগ হবে হচ্ছে আমাদের dx dt। তাহলে সেটা কত আসছে আমাদের 3t²/2, মানে 3²। আর ত্বরণ হবে হচ্ছে a সমান dv dt, মানে 2t। তো কৃতকার্য আমাদের কি বার করতে দিয়েছে জানো? কৃতকার্য। তাহলে কৃতকার্য সমান বল ইন্টু সরণ। তাহলে বল কত? ma ইন্টু x। তাহলে m দিয়েছে কত? m দিয়েছে 2 কেজি,
ত্বরণ বেরোচ্ছে কত, ত্বরণ 2t, 2 ইন্টু টাইম কত বলেছে জানো, কত সময় কার্য, 2 সেকেন্ডে। আর সরণটা হচ্ছে t³/3, মানে t³ মানে 2³/3। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে 8/64/3, 21.33। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, 2 নম্বরের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে দেখবে। আচ্ছা 31-এ কী বলেছে দেখি। 31 বলেছে একটি, হ্যাঁ 2 নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট 31টা। কৃতকার্য বল সরণ বার করতে হবে। W সমান F.S। আচ্ছা F কত দিয়ে দিয়েছে, আচ্ছা এটাকে একটু ভেঙে লিখে দিয়ে আগে, F ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে আমরা জানি R2 মাইনাস R1, এখানে ডট করে দেবে, উত্তর চলে আসবে। ঠিক আছে, এটা কি করিয়ে দিলাম না, তোমরা মানটা বসিয়ে ক্যালকুলেট করে বলবে উত্তরটা হলো কি না। আচ্ছা এবার চলে আসি 30, একই অঙ্ক, F দিয়ে দিয়েছে, W সমান F.S, একটা দেখিয়ে দিই। তাহলে F দেওয়া আছে কত, F দেওয়া আছে 2i মাইনাস, আচ্ছা একটি বল একটি বস্তুর উপর ক্রিয়া করায় মেঝের উপর গতিশীল হলো, যদি বস্তুটি মেঝের ওপর এত মিটার পথ যায় তাহলে বলটি দ্বারা কৃতকার্য কত হবে আমাদের বার করতে হবে। তাহলে একটি বল একটি বস্তুর উপর ক্রিয়া করছে এবং তার জন্যে বস্তুর ওপর ক্রিয়া করায় মেঝের ওপর গতিশীল হলো, যদি মেঝের ওপর দিয়ে সে তার সরণ হয় এত পথ যায়, তাহলে কত। F দিয়েছে কত, F দিয়েছে আমাদের 2i মাইনাস 3j, আর সরণ দিয়েছে কত, মেঝের ওপর দিয়ে সরণ হচ্ছে, S দিয়েছে মাইনাস 3i ডট মাইনাস 3i ক্যাপ। তাহলে বলটা দিয়েছে হচ্ছে নিউটনে আর সরণ দিয়েছে হচ্ছে মিটারে, তাহলে জুলে হবে। তাহলে বল দ্বারা কৃতকার্য কত, তাহলে সেটা চলে আসছে আমাদের -6, i হচ্ছে 1, i যে 0, তাহলে এটা হচ্ছে -6 জুল। তাহলে বল কর্তৃক কৃতকার্য হচ্ছে 6 জুল এবং এনার্জি লস হচ্ছে বলে বলের দ্বারা কৃতকার্য মানে ধনাত্মক কার্য, মানে আমরা ঠেলে নিয়ে যাচ্ছি, তাহলে এনার্জি লস হয় বলে এখানে ওয়ার্ক ডানটা মাইনাসে চলে এসছে, -6 জুল। ঠিক আছে, তাহলে 30 অবধি হয়ে গেল। এবার আমরা পরেরগুলো দেখব। আচ্ছা এবার আমাদের 29 নম্বর অঙ্কটা দেখতে হবে। দেখি কি অঙ্ক বলেছে। একটি গোলক খানিকটা উচ্চতা থেকে স্থির অনুভূমিক তলের ওপর পড়ে সেখানে প্রতিক্ষেপের পর 1 সেকেন্ড পরে ওই তলে আবার ফিরে এলো। আছে একটি গোলক খানিকটা ওপর থেকে স্থির অনুভূমিক তলে, ধর এখানে একটা অনুভূমিক তল আছে, একটা গোলক এসে পড়ছে খানিকটা ওপর থেকে, ওপর থেকে এসে পড়লো এবং সেখানে প্রতিক্ষেপের পর আবার 1 সেকেন্ড পর সেখানে ফিরে এলো। সংঘাত গুণাঙ্ক যদি 1/4 মিটার হয় তাহলে কত উচ্চতা থেকে, তাহলে দেখো এখানে প্রথমবার ধাক্কা খেয়ে গিয়েছে, ফিরে এসছে, এই টোটাল টাইম সেটা বলেছে 1 সেকেন্ড। এবার এখান থেকে যদি সে ইউ বেগে ধাক্কা খায় এবং সেখানে ভি বেগে ফিরে যায়, তাহলে ভি সমান আমরা জানি ই ইন্টু ইউ। সংঘাত গুণাঙ্ক যদি ই হয় তাহলে ইউ বেগে যদি ধাক্কা খায় তাহলে সে ভি বেগে ফিরে গেল এবং ভি বেগেই ফিরে এলো, ভি বেগে গেল, ভি বেগে ধাক্কা খেলো, আবার ইভি বেগে যাবে, ইভি বেগে আসবে। তো বলেছে প্রথমবার ধাক্কা খাওয়ার পর 1 সেকেন্ড পর ফিরে এসছে, বাট এই টোটাল টাইম কত হয়, অতএব 2v/g। ভি বেগে গেলে একটা বস্তুকে ভি বেগে ছুড়লে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে v/g, নামতেও সময় লাগে v/g, তাহলে 2v/g সমান বলে দিয়েছে 1। এবার ভি মানে কত, ভি মানে ইউ, তাহলে iu/g। এবার ইউ মানে হচ্ছে √2gh, তাহলে 2e√2gh/g সমান 1। তাহলে আর ইটা এখানে বলে দিয়েছে সংঘাত গুণাঙ্ক বলে দিয়েছে একটা মান, মনে হয় দেখলাম 1/4 মনে হয় 1/4, তাহলে এটা 1/4 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা এইচটা বার করব, খুবই সহজে করে নিতে পারবো। স্কোয়ার
তাহলে এটা আমাদের আসছে হাফ ইন্টু রুট ওভার 2h/g সমান 1। তাহলে 4, তাহলে এইচ চলে আসছে এখান থেকে 4g/2, তাই নয় কি, মানে 2g, মানে 1960 সেন্টিমিটার। জি এর মানটা 980 বসালে 1960 সেন্টিমিটার। উত্তরটা কত দেওয়া আছে? হ্যাঁ ঠিক আছে, 19.6 মিটার। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে একটা বস্তু যখন প্রথম এসে ইউ বেগে আঘাত করবে তখন ফিরবে কত বেগ নিয়ে? ই ইন্টু ইউ বেগ নিয়ে। আর একটা বস্তু যদি ইউ বেগে যায় তার উঠতে সময় লাগে ইউ/জি, মোট সময় হচ্ছে 2u/g, একমাত্রিক গতির ধারণা। আচ্ছা, তাহলে 28টা দেখি এবার কি বলেছে। 28-এ কি বলেছে? আমরা যত দূর পারি করাই, বাকিগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো জোর দেবো। আচ্ছা, 28টা ভালো অঙ্ক। এ বস্তু চলতে চলতে অন্য একটি স্থির বস্তুর সাথে বি এর সাথে সরাসরি সংঘাত ঘটালো, ফলে এ বস্তুটি নিজে স্থির হয়ে গেল এবং সংঘর্ষের পরে প্রারম্ভিক গতিশক্তির অর্ধেক নষ্ট হলে সংঘাত গুণাঙ্ক কত? তাহলে একটা বস্তু বলেছে এ, অন্য একটা বস্তু বলেছে বি। বলেছে এ বস্তুটি চলতে চলতে অপর একটি বস্তু বি এর সাথে সংঘাত ঘটালো এবং এ বস্তুটি, তাহলে এর বেগ ছিল 0, এর প্রাথমিক বেগ ছিল 0, সংঘাতের পর এটা আগে, পরে কি বলছে? এর বেগ হয়ে গেছে 0, এ একটা বেগ অর্জন করেছে, দিয়ে যাচ্ছে। এতে বলেছে আর কি বলে দিয়েছে আমাদের 28-এ, এই সংঘর্ষে প্রারম্ভিক গতিশক্তির অর্ধেক নষ্ট হলে সংঘর্ষ গুণাঙ্ক কত? তাহলে যদি ভরবেগ সংরক্ষণ করি আর এর যদি বলি m1 ভর, এর m2 ভর, তাহলে আমরা লিখতে পারি m1u প্লাস 0 সমান m10 প্লাস m2v। তাহলে m1u সমান m2v। তাহলে আমরা যদি এটা মুছে নিই এখানটা, তাহলে দেখো এটা আমরা ভরবেগ সংরক্ষণ থেকে পেলাম। আর কি বলেছে? হ্যাঁ, একটা কথা বলে দিয়েছি, কি যেন গতিশক্তি দিয়ে বলেছে, কোথায় গেল? হ্যাঁ, এই সংঘর্ষে প্রারম্ভিক গতিশক্তির অর্ধেক নষ্ট হলো। তাহলে প্রারম্ভিক গতিশক্তি মানে হাফ m1u², এর অর্ধেক নষ্ট হয়েছে মানে অর্ধেক আছে, সমান অন্তিম গতিশক্তি মানে হাফ, এর গতিশক্তি কত? m2v²। এবার আমরা যদি এটাকে একটু এরমভাবে লিখে নিই, হাফ মানে 1/4 m1u ইন্টু ইউ সমান 1/2 m2v ইন্টু ভি। তাহলে দেখো m1u আর m2v সমান, তাহলে এইটা আর এটা কেটে গেল। তাহলে আমাদের এখানে v/u চলে আসছে হাফ, এটাই তো সংঘাত গুণাঙ্ক। তাহলে সংঘাত গুণাঙ্ক কত? সংঘাত গুণাঙ্ক চলে এলো 1/2, মানে 0.5। তাহলে সংঘাত গুণাঙ্ক চলে এলো 0.5। ওকে, তো প্রবলেমটা আমরা করে ফেলেছি। নেক্সট কি প্রবলেম আছে দেখব। এরপর আমরা দেখব 27 নম্বর অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটাই সংঘাতের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। কি বলেছে? একটি এম ভরের বুলেট ইউ বেগে এম ভরের একটি ক্যাপিটাল এম ভরের কাঠের ব্লকে আঘাত করলো এবং গেঁথে গেল, বাধাহীনভাবে যেতে গেল, তারা গতিশীল হলো। তো সংঘাতের পর গতিশক্তির হ্রাস, একদম যেন আমাদের 40-এ সংঘাতের গতিশক্তির হ্রাস মানে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘাতে শক্তিক্ষয়। একটা সূত্র আমরা জানি, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘাতে
শক্তিক্ষয়। আমরা ডাইরেক্ট করতে পারি, আবার ভেঙেও করতে পারি। মনে রাখতে হবে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘাত মানে যেখানে সংঘাতের পর দুটো বস্তু একত্রিত হয়ে যাবে, একসাথে গতিশীল হবে। সেখানে শক্তিক্ষয় রাশিমালা কি? ডেল্টা ই সমান m1 m2 u1 মাইনাস u2 হোল স্কোয়ার বাই 2 ইন্টু m1 প্লাস m2। তোমরা ডাইরেক্ট বসেও করতে পারো কিংবা ভেঙেও করতে পারো। আমি বলবো ডাইরেক্ট সূত্রটা মনে রাখার চেষ্টা করবে। তো এখানে দুটো বস্তু কত কত, একটা বুলেট, বুলেটের ভর m আর ব্লকের ভর ক্যাপিটাল M। আর বুলেটের বেগ ছিল u, ব্লকের বেগ ছিল 0 বাই 2 ইন্টু m প্লাস m। তাহলে এটা চলে এলো m u স্কোয়ার বাই 2 ইন্টু m প্লাস m। তো এটাই তো আমাদের রাশিমালা দিয়েছে শক্তি হ্রাস কতটা, সেটা এরকমভাবে করা যেতে পারে। কিংবা মানে যখন বুলেটটা ব্লকের মধ্যে গেঁথে গেল তারা একত্রিত বেগ বার করো, দিয়ে বুলেটের প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগটাকে বিয়োগ করো, তাহলেই মানে প্রাথমিক বেগ থেকে সমগ্র অন্তিম গতিশক্তিটা, প্রাথমিক গতিশক্তি থেকে বুলেট প্লাস ব্লকের সমগ্র সিস্টেমের গতিশক্তিটাকে বিয়োগ করো, তাহলেও দেখবে উত্তরটা একই চলে আসছে। আচ্ছা, হয়ে গেল এটা 27। 26-এ কী বলেছে দেখি। আচ্ছা, একটি শিশু 0.5 কেজি ভরের একটি পাথর খণ্ডকে 40 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারের এক প্রান্তে বেঁধে উল্লম্ব পথে ঘোরাচ্ছে। বৃত্তপথে সর্বনিম্ন বিন্দুতে বেগ উল্লম্ব গতি, এখানে বেগ বলেছে ধরলাম এটা ইউ বলে দিয়েছে কত, 3 মিটার পার সেকেন্ড। আর টান থাকবে এদিকে থাকবে তার mg, মানে পাথরটার যে অভিকর্ষ বল mg। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, t মাইনাস mg এটাই হচ্ছে বৃত্তপথে ঘোরার জন্য কেন্দ্র বরাবর যে অভিকেন্দ্র বল কাজ করবে তার সাথে সমান। l হচ্ছে এইটা দৈর্ঘ্য, তাহলে t চলে এলো mg প্লাস mu স্কোয়ার বাই l। মানটা বসিয়ে দিলে উত্তর চলে আসবে, তোমরা করে নেবে। m বলেছে 0.5, g হলো 9.8। আচ্ছা, l বলেছে 40 সেমি, ওটাকে মিটারে করে নেবে। আর u বলেছে 3, বসিয়ে দিলেই উত্তরটা চলে আসবে এত নিউটন। করে নেবে অঙ্কটা, ঠিক আছে। তো চলো পরেরটা দেখবে। এরপর জাস্ট হিন্টস দিচ্ছি কিছু অঙ্কের, যাতে আমরা যতগুলো পারবো সে করবো আজকে। 25। আচ্ছা, 25 নম্বর কি বলেছে, 500 গ্রাম ভরের একটি পাথর সুতোয় বাঁধা আছে, উল্লম্ব পথে 200 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তপথে ঘুরছে। সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দুতে টান কত? ব্যাস বলে দিয়েছে 200 সেমি, তাহলে এটা হবে দৈর্ঘ্যটা হবে 100 সেমি। আর তাহলে এখানে টান ধরলাম T1, সর্বোচ্চ বিন্দুতে টান ধরলাম T2, তাহলে T1 মাইনাস mg সমান m u স্কোয়ার বাই l বার। তাহলে T1 চলে এলো mg প্লাস m u স্কোয়ার বাই আর, এখানে u বেগেই ঘুরছে পাথরটা বা বস্তুটা, সমবেগে ঘোরানো হচ্ছে। আর সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে হবে, এটা হলো সর্বনিম্নতে, আর সর্বোচ্চর ক্ষেত্রে T2 নিচের দিকে, mgও নিচের দিকে, তাহলে T2 প্লাস mg মিলে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে mu স্কোয়ার বাই আর। তাহলে T2 চলে আসছে mu স্কোয়ার বাই আর মাইনাস mg। তাহলে সর্বনিম্নতে টান বার করতে গেলে যোগ করতে হবে, আর সর্বোচ্চ বিন্দুতে টান বার করতে গেলে বিয়োগ করে দিলে উত্তরটা চলে আসবে। মানগুলো বসাবে, পাশে আমি মানগুলো লিখে দিচ্ছি। m হচ্ছে 500 গ্রাম, আচ্ছা আর হচ্ছে 100 সেমি, আচ্ছা জি হচ্ছে 980, আর কোনটা জানা দরকার, আর ইউ বলে দিয়েছে 4 মিটার পার সেকেন্ড, মানে 400, আমি সিজিএসে করছি সেমি পার সেকেন্ড।
উত্তরগুলো সব ডাইনে বেরোবে, তোমরা নিউটনে করে নিতে পারো এখানে মানগুলো বসিয়ে। ওকে, তোমরা করে নেবে, উত্তরগুলো আমাকে বলবে মিলছে কি না। আমি জাস্ট কনসেপ্টটা তোমাদের দিচ্ছি, বাকি কাজটা তোমরা করবে। আচ্ছা 24-এ কি বলেছে 1.25 মিটার দীর্ঘ একটি সুতোর সাহায্যে একটি বস্তুকে ঝোলানো আছে। বস্তুটিকে 7√2 মিটার পার সেকেন্ড বেগে দেওয়া হলে, এত বেগ দেওয়া হলে উল্লম্ব বৃত্তপথে সে ঘুরতে পারে। তার মানে বস্তুটিকে যদি, তার মানে আমরা জানি একটা বস্তুকে যদি এখানে এটা আর ব্যাসার্ধ হয়, এখানে মিনিমাম বেগ হচ্ছে √5gr। ঠিক আছে, তাহলে বলেছে এখানে কি বার করতে, সর্বোচ্চ বিন্দুতে বেগ কত। সর্বোচ্চ বিন্দুতে বেগ হচ্ছে √gr। ওকে, এখানে বলেছে কি আচ্ছা, বস্তুটিকে 7√2 অনুভূমিক বেগ দেওয়া হলে বস্তুটি উল্লম্ব বৃত্তাকার পথ ঘুরে আসতে পারে, মানে এটাই হচ্ছে মিনিমাম বেগ। তাহলে সর্বোচ্চ বিন্দুতে তার বেগ কত সেটা বার করতে হবে। তো তোমরা এরমভাবে করতে পারো, কিংবা এখানে যে বেগ, এখানে বললে বেগ ইউটা বলেছে 7√2 মিটার পার সেকেন্ড, আমাদের সূত্র দরকার নেই, এখানে ধরলে ভি। তাহলে আমরা কি লিখতে পারি, v² = u² মাইনাস 2 × g ইন্টু ডিস্টেন্সটা কত, এটা আর হলে এটাও আর, মানে 2r। তাহলে u² হচ্ছে 7√2 হোল স্কোয়ার মাইনাস 2 × 9.8, জি এর মান কি কিছু দিয়েছে এখানে না, ইন্টু 2rটা কত হবে, আরটাই হচ্ছে এখানে এল 1.25 বলেছে, তাহলে 2r হবে 2.5। তাহলে এখান থেকে আমরা ভি এর মানটা বার করে নেব, সর্বোচ্চ বিন্দুতে বেগ কত সেটা বেরিয়ে আসবে 7√2 হোল স্কোয়ার মাইনাস এটা আসছে আমাদের কত 2 × 9.8 × 2.5, v² আসছে 49, তাহলে ভি চলে এলো 7 মিটার পার সেকেন্ড। এখানে বেগ ইউ, সে উচ্চতা এখানে কত উচ্চতায় উঠছে 2r, উপরে উঠছে মানে ত্বরণ কত -g, তাহলে v² = u² - 2as। সেই সূত্রের ধারণা থেকে অঙ্কটা আমরা করে ফেলেছি। তো 24 অবধি কমপ্লিট হলো, বাকি যেগুলো হিন্টস দিচ্ছি সেগুলো তোমরা নিজেরা করে ফেলবে, পারবে না পারার কিচ্ছু নেই, তোমরা নিজেরাই করতে পারবে। এরপর আমরা দেখব 23 নম্বর কি গাণিতিক সমস্যা। আচ্ছা, এখানে তো অনেক কটাই অঙ্ক আছে এখনো, যাই হোক দেখা যাক কতগুলো করানো যায়। 100 মিটার 100 মিটার উচ্চতায় থাকা 1 কেজি ভরের একটি বস্তু স্থিরাবস্থা থেকে নিচে পড়লো, ভূমিতে আঘাত করার সময় তার গতিশক্তি কত হবে। আমি জাস্ট হিন্টস দিচ্ছি, ভূমিতে গতিশক্তি ½ mv² সমান h উচ্চতায় স্থিতিশক্তি mgh, মানে mgh যেটা হবে সেটাই তার গতিশক্তি হবে ভূমিতে। ভূমিতে যেটা গতিশক্তি, যেখান থেকে স্টার্ট করবে সেখানে সেটা স্থিতিশক্তি, কারণ শক্তি সংরক্ষণ অনুসারে। ওকে, আচ্ছা, m ভর এবং 2m ভরের দুটো ভরবেগ সমান, গতিশক্তির অনুপাত কত। E সমান হচ্ছে p²/2m, পিটা হচ্ছে ভরবেগ, তাহলে E ভরবেগ যদি সমান হয়, তাহলে ভরবেগ যেহেতু ভরবেগ p সমান, অতএব E গতিশক্তি সমানুপাতিক 1/m, অতএব E1/E2 হবে m2/m1। তো ভরের অনুপাত কত দিয়েছে, প্রথমটা বলেছে m আর 2m, তাহলে এটা হবে 2m/m, মানে 2/1। অতএব গতিশক্তির অনুপাত চলে এলো E1:E2 চলে এলো 2:1। সহজ অঙ্ক ছিল, তোমরা নিশ্চয়ই পারবে এটা 21-এরটা। আচ্ছা, 6 কেজি ভরের একটি পাথর টুকরো জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় 4 মিটার গভীরতা থেকে 1 মিটার গভীরতায় তোলা হলো, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত বার করতে হবে। পাথরের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে,
এবং ঘনত্ব দেওয়া আছে। খুব ভালো অঙ্কটা। তো জলে নিমজ্জিত আছে। তো 4 মিটার থেকে 1 মিটার, ধরো এটা 4 মিটার, এটা 4 মিটার, এটা এই অবস্থান, মানে এটা 4, সেখান থেকে আসছে 1 মিটার, বিতে আসছে, মানে এটা 1। তো নিমজ্জিত অবস্থায় একটা বস্তুর উপর যে বল কাজ করে, দুটো বল, একটা ওজন একটা প্লবতা। তাহলে কৃতকার্য হবে আমাদের নেট বল ইন্টু সরণ। তাহলে এমজিটা কত? এমজি বলে দিয়েছে 6 কেজি, তাহলে 6 × 9.8, মানে গেল ক্যালকুলেটার লাভ মেরেছে। 9.8, এটা আসছে আমাদের 58.0 নিউটন। আর প্লবতা বলটা কত? প্লবতা বল হচ্ছে VDG। তাহলে 6 বস্তুর আয়তন কত, ঘনত্ব দিয়েছে বস্তুর কত, আপেক্ষিক গুরুত্ব যে 2, তাহলে 2000। আর জল বলেছে, তো জল মানে 1000 × 9.8, তাহলে এটা আসছে 6 × 9.8 ডিভাইডেড বাই 2, এটা আসছে 29.4 নিউটন। তাহলে নেট বলটা কত হলো? তাহলে কার্য হলো 58.8 মাইনাস 29.4, সরণ হচ্ছে দেখো 4 থেকে 1, মানে 3 মিটার। তাহলে বিয়োগ করলে 29.4 × 3, মানে হচ্ছে 88.2, 88.2 জুল। ঠিক আছে, তাহলে 88.2 জুল কার্য করতে হবে। ঠিক আছে, তো চলো 21 অবধি হয়ে গেল। এবার আমরা 20 নম্বর অঙ্কটা দেখব। বলছে স্থির অবস্থায় 2 কেজি ভরের একটি বস্তু 4 মিটার উচ্চতা থেকে উল্লম্ব স্প্রিংয়ে পড়ল। স্প্রিংয়ের বল ধ্রুবক যদি এত হয়, তাহলে স্প্রিংটি কতটা সংকুচিত হবে? কত উচ্চতা থেকে পড়েছে? 4 মিটার। দেখো এই ধরো স্প্রিং আছে, আর অবজেক্টটা এখানে আছে, এটা বলেছে 4 মিটার। তো যখন বস্তুটা পড়বে তখন স্প্রিং কিছুটা সংকুচিত হবে, এখান থেকে ধরো এখানে নেমে এসছে, x পরিমাণ সংকুচিত হলে x মিটার। তাহলে স্প্রিংটা এখন এরকম হয়ে যাবে। তো বস্তু যখন এখানে এসে পৌঁছেছে, তাহলে আমাদের আলটিমেটলি কতটা নামলো? পুরো নামলো হচ্ছে 4 + x মিটার। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন হবে mg 4 + x, যেটাই হবে সেটাই হচ্ছে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি ½ kx²। তো এখান থেকে আমরা x এর মানটা ক্যালকুলেট করে ফেলবো। আচ্ছা, m কত বলে দিয়েছিল? 2 কেজি ভরের বস্তু, m বলেছে 2, তাহলে 2 × 9.8 × 4 + x, এটা তাহলে 4 হয়ে গেল। কে বলেছে 980 x², কে বলেছে 980, তাহলে এখানে কাটাকুটি করে নিতে পারি আমরা। তাহলে 4 মানে 16 + 4x, এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, সমান 100 x²। তাহলে 100 x² - 4x - 16 সমান 0। তাহলে এটাকে আমরা যদি ছোট করে নিই, তাহলে আসছে 25 x² - x - 4 = 0। তাহলে x চলে আসছে 1, প্লাস মাইনাস প্লাসটাই নিতে হবে, কারণ মাইনাস এলে এক্সটা মাইনাসে চলে আসবে। তাহলে হচ্ছে b² মানে 1 প্লাস 4ac 4ac / 2a মানে 50। তাহলে এখান থেকে আমরা এক্সটা ক্যালকুলেট করে নেব। √, এটা কত আসছে 100 401 প্লাস 1 ডিভাইডেড বাই 50, 0.42। হ্যাঁ,
এক্সের মান আসছে 0 পয়েন্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, স্টার মেরে রাখবে, 42 মিটার। তাহলে 0.42 মিটার সংকোচন হবে স্প্রিংয়ের। ওকে, 19এরটা দেখে কি বলেছে। 19এ বলেছে একটি স্প্রিং 1 সেন্টিমিটার সংকুচিত করতে 29.4 নিউটন দরকার, 20 সেমির ক্ষেত্রে কত হবে, কার্য কত। তাহলে 1 সেন্টিমিটার সংকোচনের জন্য বল দরকার 29.4 নিউটন। তাহলে কে সমান হচ্ছে এফ বাই এক্স। তাহলে এফ হলো 29.4 বাই সেমিকে মিটারে করতে হবে, মানে 1/100। তার মানে আসছে 2940 নাকি, 29.4 ইন্টু 100, হ্যাঁ 2940 নিউটন পার মিটার হলো বল ধ্রুবক। তাহলে 20 সেন্টিমিটার সংকোচনে কার্য মানে ডাব্লু সমান হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 2940 ইন্টু 20/100 হোল স্কোয়ার, এটা জুলে বেরোবে। তাহলে এটা ইন্টু হাফ ইন্টু 20/100 মানে 1/5, মানে 1/25, 58.8 জুল। ঠিক আছে, তাহলে আমরা আগে ওখানে কি করলাম, বল ধ্রুবকের মানটা বার করে নিলাম। বল ধ্রুবকের মানটা বার করে নিয়ে সেই মানটা কৃতকার্য হাফ কে এক্স স্কোয়ার স্প্রিংয়ের সংকোচনের কার্য, তাতে মানটা বসিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমরা দেখব 18 নম্বর কি প্রবলেম। দশ কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উঁচু মিনারের উপর থেকে এত বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, বস্তুটি ভূমিতে আঘাত করার সময় গতিশক্তি কত হবে। একই জিনিস, তো একটা মিনারের ওপর থেকে ছুটছে, এখানে এসে আঘাত করবে। তার মানে এই পজিশনে তার দুটো শক্তি আছে, একটা হচ্ছে উচ্চতার জন্য স্থিতিশক্তি, এটা উচ্চতা এইচ, আবার তাকে একটা ইউ বেগে ছোড়া হয়েছে, তার জন্য একটা গতিশক্তি। আর সে যখন এখানে এসে পড়বে তার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তাহলে শক্তি সংরক্ষণ অনুসারে এখানে যে গতিশক্তি হবে সেটা হবে এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, অঙ্কটা করে নেবে, মানটা বসিয়ে দেবে, চলে আসবে। আচ্ছা, 17 কি বলেছে, একটি সুষম ইটের সাইজ 6x8x10, 6, 8, 10, তাহলে 10, 6, 8, এটা হলো 10, এটা 6 সেমি, এটা 8 সেমি, মানে ইট এরকমই দেখতে হয়, তোমরা দেখেছো। ওকে, তো এবার কি বলেছে, প্রশ্নে বলেছে ওজন বলেছে 2.5 কেজি, এমটা বলেছে 2.5 কেজি। আচ্ছা, বলেছে সেটি ভূপৃষ্ঠে এমনভাবে রাখা আছে যাতে বৃহত্তম তলটি ভূমিতে থাকে। বৃহত্তম তল মানে 10, 8, হ্যাঁ ঠিকই আছে, এটা 10, এটা 8, বৃহত্তম তল এটা, সেটা ভূমিতেই আছে, কোনো অসুবিধা নেই। ওকে, এরপর কি বলেছে, এই ইটকে এর ক্ষুদ্রতম তলে দাঁড় করাতে, ক্ষুদ্রতম মানে হচ্ছে 6, 8, মানে এরকম করে দাঁড় করাতে হবে। ক্ষুদ্রতম মানে এটা 6, এটা 8, এটা ক্ষুদ্রতম তল, এটা হচ্ছে তখন এইভাবে দাঁড় করাতে হবে। তাহলে এটা হচ্ছে 10, তাতে করে কার্য কত নাকি, হ্যাঁ। তো কৃতকার্য সমান বল, বল মানে হচ্ছে এমজি ইন্টু ভর কেন্দ্রের সরণ। এর ভর কেন্দ্র ভূমি থেকে কত উপরে ছিল, 3 সেমি ওপরে, আর এর ভর কেন্দ্র কোথায় গেছে, 5 সেমি। এটার ভর কেন্দ্র কোথায়, সেন্টার অফ মাসটা হচ্ছে 5 সেমি ওপরে, আর এর ভর কেন্দ্র 6 সেমি। তাহলে ভূমি থেকে উচ্চতা, তাহলে সেন্টারটা হবে 3 সেমি। তাহলে সরণ কত, 5/100 - 3/100।
তাহলে বল হচ্ছে mg ইন্টু সরণ, ভরকেন্দ্র ছিল আগে 6 সেমি, যখন দাঁড়িয়ে আছে এইভাবে আছে তখন 6 সেমি এইটা, তাহলে ভরকেন্দ্র হবে 3 সেমি ওপরে, আর যখন ক্ষুদ্রতলটা নিচে আছে তখন হাইট হচ্ছে 10, তাহলে তখন এইটার ভরকেন্দ্রের দূরত্ব হবে 5 সেন্টিমিটার। তাহলে বল ইন্টু ভরকেন্দ্রের সরণ মানে 2.5 ইন্টু 9.8 ইন্টু 5/100 মানে বিয়োগ করলে 2/100, কারণ 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা আমাদের 0.49 জুল, 0.49 জুল। তাহলে এখানে কি সূত্র বার করলাম? ভরকেন্দ্রের সরণ, ভরকেন্দ্র এখানে ছিল বা ভারকেন্দ্র এটা ছিল 3 সেমি ওপরে, আর এখন চলে এসছে এই দূরত্বটা সেন্টার অফ মাস, যেটা সেন্টার অফ মাস এক্ষেত্রে এটা সেন্টার অফ মাস, আগে ছিল 3 সেমি ওপরে, এখন চলে গেছে 5 সেমি ওপরে, তাহলে সরণ হলো 2 সেমি মানে 2/100। তাহলে বল ইন্টু সরণ দিয়ে আমরা করে ফেললাম 16 কি বলেছে? একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার এবং পিণ্ডের ভর এত, গোলকটিকে অনুভূমিক অবস্থায় টেনে ছেড়ে দেওয়া হলো, তাহলে সর্বনিম্ন বিন্দুতে মানে কেমন, এটাকে এইভাবে নিয়ে টেনে ছেড়ে দেওয়া হয়েছে, তো জিনিসটা যখন এখানে আসবে তার গতিশক্তি কত হবে? এটা হলো এল, মানে বাঁধা আছে, তাহলে এখান থেকে ছেড়েছি মানে এখানে তার হচ্ছে স্থিতিশক্তি mgl, বা সে যখন এখানে নেমে আসবে তখন তার গতিশক্তিতে রূপান্তরিত হবে 1/2 mv²। তাহলে শক্তি সংরক্ষণ অনুসারে এই বিন্দুতে তার যে গতিশক্তি এইখানে তখন ছাড়ার সময় স্থিতিশক্তির সমান, তাহলে সমান চলে আছে, তাহলে mgl কি বার করতে দিয়েছে? গতিশক্তি না বেগ? কত নম্বরটা করছি যেন, এটা 16, গতিশক্তি কত, তাহলে এটা বার করলেই চলে আসবে। তাহলে এম কত বলেছে? এম বলেছে হচ্ছে আমাদের 10 গ্রাম, জি হলো 980, এল হচ্ছে 1 মিটার, 1 মিটার মানে 100 সেমি। তাহলে এই তিনটে মাল্টিপ্লাই করে দিলে, গুণ করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এটা আসছে 9.8 ইন্টু এখানে 2 2 4 5 10⁵ আর্গ, সেমি লেখা দরকার নেই। তাহলে এই অবস্থানে তার যে স্থিতিশক্তি ছিল সেটাই পুরোপুরি রূপান্তরিত হচ্ছে এই অবস্থানে গতিশক্তিতে। যদি মাঝামাঝি কোথাও বলতো এরকম জায়গায়, তাহলে সেখানে তার স্থিতিশক্তিও যেমন থাকতো আবার গতিশক্তিও দুটো থাকতো, যোগ করে আমাদের বার করতে হতো। সেক্ষেত্রে উচ্চতা আমরা বার করে নিতাম এখান থেকে, এখানে একটা কোণ ধরে নিয়ে তখন আমরা করতাম, কিন্তু সেটা চাইনি, সর্বনিম্ন অবস্থানে বলেছে, তাই আমরা সর্বোচ্চ অবস্থানে স্থিতিশক্তিটাই সর্বনিম্ন অবস্থানে গতিশক্তির সাথে সমান হবে, করে ফেলেছি। আচ্ছা 16 হলো, এবার 15টা দেখব। 15 কি বলেছে? 80 গ্রাম ভরের একটি বুলেট 100 সেন্টিমিটার বেগে একটি লক্ষ্যবস্তুতে ভেদ করে 50 সেন্টিমিটার বেগে পরিণত হলো, গতিশক্তির খরচ কত? এনার্জি লস তাহলে কত হবে? 1/2 mu² মাইনাস 1/2 mv²। প্রাথমিক গতিশক্তি মাইনাস অন্তিম গতিশক্তি, তাহলে গতিশক্তির খরচ পেয়ে যাবে, বিয়োগ করে ফেলবে 14টা। আচ্ছা, একটি বস্তু স্থির অবস্থা থেকে মসৃণ পথে চলছিল, এই পথটি আর ব্যাসার্ধের একটি বৃত্তের 1/4 হলে পথের তলদেশে তার বেগ কত? দেখো, এই যদি একটা বৃত্ত হয় তার 1/4 মানে এইটা, তাহলে পথটা কেমন দেখতে? এরম দেখতে। একটা বস্তু এরম একটা পথে যাচ্ছে, মানে এরম একটা ইনভার্টে ছেড়ে দিয়েছে, বস্তুটা চলছে, তাহলে এখানে এটা যদি আর হয় তাহলে এটার উচ্চতা আর হচ্ছে, তাহলে এখানে তার স্থিতিশক্তি হবে কত? একদম হাইয়েস্ট পয়েন্টে mgr, বা সেটাই যখন এখানে পৌঁছবে ভি বেগ অর্জন করবে, তার গতিশক্তি হবে 1/2 mv²। তাহলে আমরা শক্তি সংরক্ষণ থেকে লিখতে পারি অতএব 1/2 mv² সমান mgr, তাহলে ভি হলো √2gr। তাহলে সর্বনিম্ন বিন্দুতে যখন পৌঁছবে তার বেগ হবে √2gr। এটা ব্যাসার্ধ, আশা করি বুঝতে পারলে। এটাকে আমরা একটা গোলক বা বৃত্ত হিসাবে কল্পনা করে নিয়েছি। তাহলে এটা কেন্দ্র, তাহলে এটা কেন্দ্র হলে তাহলে এটাই তার উচ্চতা, যেখান থেকে ছেড়েছে তার উচ্চতা হচ্ছে ভূমি থেকে আর, তাহলে স্থিতিশক্তি হলো mgr। আর এখানে যখন পৌঁছবে তার বেগ যদি ভি ধরি তাহলে গতিশক্তি হবে 1/2 mv²।
শক্তি সংরক্ষণকে কাজে লাগিয়ে হাফ mv স্কয়ার ইকুয়াল টু mgr করা হলো। সর্বোচ্চ অবস্থানে স্থিতিশক্তির মান সর্বনিম্ন অবস্থানে গতিশক্তির মানের সমান হয়, সেই ধারণা থেকে আমরা করে ফেললাম 14 নম্বরটা। 13তে চলে যাব। একটি নৌকো 25 মিটার পার সেকেন্ড বেগে চলছে, ক্ষমতা এত, বাধা কত? পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইন্টু স্পিড, তাহলে আমাকে বাধা বল বার করতে বলেছে, তাহলে P/V চলে আসবে, বসিয়ে দেবে 12। পাওয়ার ক্ষমতা দেওয়া আছে, বেগ দেওয়া আছে, ভাগ করবে, বলটা পেয়ে যাবে, বাধা বল কত। আচ্ছা 12টা। একটি ইঞ্জিন প্রতি মিনিটে এত কেজি জলকে ছুটছে, এত বেগে ছুটছে, তাহলে ক্ষমতা কত? ক্ষমতা কি? W/T। তাহলে এখানে বেগ দেওয়া আছে, তাহলে ডাব্লিউটা হবে হাফ mv স্কয়ার বাই টি। তাহলে মান বসিয়ে দেবে, হাফ। প্রতি মিনিটে কত কেজি ভর বলেছে? 6000 কেজি, তাহলে 6000 কত বেগে? 15 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে 15 স্কয়ার প্রতি মিনিট মানে 60, এত জুল। জুল পার সেকেন্ড মানে এত ওয়াট। ঠিক আছে, ক্যালকুলেশনটা করে নেবে। ছোট ছোট করে বলে দিচ্ছি লাস্টের অঙ্কগুলো। 12 হয়ে গেল, এবার 11। 11 কি বলেছে? এক ব্যক্তি 15 কেজি ভরের একটি সুটকেস নিয়ে অনুভূমিক প্ল্যাটফর্মে 10 মিনিট দাঁড়িয়ে থাকলে তার কার্য শূন্য। এরপর 20 মিটার হেঁটে গেল। আমরা জানি হেঁটে গেলে mgটা কাজ করছে এদিকে, সরণটা অনুভূমিক দিকে, তাহলে কার্য শূন্য মানে কার্যহীন বল। আচ্ছা, এরপর 2 মিটার উচ্চতায় সুটকেস তুলে রাখলো, তাহলে কার্য হবে, তাহলে mgh। তাহলে প্রথম ক্ষেত্রে দাঁড়ানোর ক্ষেত্রে কার্য শূন্য, 2 নম্বর হেঁটে যাওয়ার সময় কার্য শূন্য, মানে mg এদিকে তার সরণ এদিকে, তাহলে এটা 90 ডিগ্রি কার্যহীন বল। প্রথম ক্ষেত্রে যেহেতু সরণ শূন্য তাই কার্য শূন্য। আর 3 নম্বর ক্ষেত্রে বলেছে ভূমি থেকে 2 মিটার উচ্চতায় সুটকেস তুলেছে, তাহলে mgh। তাহলে এমটা কত নম্বর যেন করছি? 11। 15 কেজি ভরের সুটকেস 2 মিটার তুলেছে, তাহলে 15 ইন্টু 9.8 ইন্টু 2, তাহলে 30 ইন্টু 9.8 294 জুল। তাহলে প্রথম ক্ষেত্রে দাঁড়িয়ে থাকলে সরণটা শূন্য তাই কার্য শূন্য। 20 মিটার হেঁটে গেল, কারণ সেই ক্ষেত্রে mg নিচে, সরণ, তাহলে বল আর সরণ 90 ডিগ্রি কোণে আছে তাই কার্য শূন্য। আর লাস্টের ক্ষেত্রে 2 মিটার উচ্চতায় তুলেছে, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য, সেটা হচ্ছে 294 জুল। আচ্ছা 11টাও হয়ে গেল, আমরা খুব তাড়াতাড়ি করে ফেললাম অনেক কটা অঙ্ক। এবার আমরা যাই 10এরটা। কি বলেছে? 2 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুকে 40 মিটার উঁচু কোনো স্প্রিংয়ের গদির ওপর ফেলা হলো, বল ধ্রুবক এত হলে তার স্প্রিং কতটা সংকুচিত হবে? একই অঙ্ক। এটা স্প্রিং, এখান থেকে ফেলা হচ্ছে h, এটা স্প্রিং ছিল। স্প্রিংটা যখন পড়েছে, স্প্রিংটা একটু নিচে চলে এসছে, এই তলটা সংকুচিত হয়েছে, x পরিমাণ সংকুচিত হয়েছে। তাহলে এখানে কি হবে? তাহলে এর স্থিতিশক্তির পরিবর্তন কত হলো? mgh প্লাস x, আর সেটা স্প্রিংয়ের স্থিতিশক্তির সমান হাফ kx স্কোয়ার। তাহলে এখান থেকে একদম কত নম্বর অঙ্কটা করলাম আমরা? 20র মতন করে নেবে। 20র মতন হচ্ছে 11, তাই একরকম। এখান থেকে এক্সট্রা বার করবে, ভ্যালুগুলো বসিয়ে। ওকে, 10 হলো। 9টা দেখি, আমি জাস্ট হিন্স দিয়ে রাখলাম, এটা দিয়ে করে নিয়ে এক্সট্রা বার করবে। 9টা কি বলেছে? 3.73 কিলোওয়াট পাম্পের সাহায্যে এত মিটার ঊর্ধ্বে জলকে তোলা হচ্ছে, পাম্পের কর্মদক্ষতা এত হলে প্রতি মিনিটে কত জল তোলা হবে? একই অঙ্ক, জল তোলার যে অঙ্কটা আমরা করলাম এখানে একদম কার মতন সমান হচ্ছে 34, ওনারটা হচ্ছে 34 এর অনুরূপ। ঠিক আছে, 8এরটা। 8এ কি বলেছে? হ্যাঁ, এখানটা করি। সেট 1টা হয়ে যাচ্ছে, তোমরা সেট 1-এর অঙ্কগুলো দেখবে। আমি এর পরের ভিডিও ক্লাসে সেট 2-গুলো করাবো। সেট 3 অনেক অঙ্ক আছে, তো সময় লাগছে করাতে। 8এরটা
আরেকটা কি বলেছে, বলেছে গড় 10 সেন্টিমিটার পারদচাপে বিরুদ্ধে মানুষের হৃৎপিণ্ড প্রতি স্পন্দনে 50 সেমি কিউব রক্ত পাম্প করে। তাহলে প্রতি মিনিটে 72 বার পাম্প করলে হৃৎপিণ্ডের ক্ষমতা কত? তো ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়। তো তরল পদার্থের কার্য হচ্ছে চাপ ইন্টু আয়তনের পরিবর্তন, কঠিনের ক্ষেত্রে বল ইন্টু সরণ, আর তরলের ক্ষেত্রে চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। জানো তোমরা পিডিভি মানে কার্য। তো চাপ বলে 10 সেন্টিমিটার পারদচাপে, তাহলে পিটা হবে কত? 10 ইন্টু 13.6 ইন্টু 980। আচ্ছা, প্রতি মিনিটে মানে 60 পাম্প করছে 72 বার, 72 বার করছে 50 সিসি করে, তাহলে 50 ইন্টু 72, একবারে 50, 72 বারে 50 ইন্টু 72, তাহলে এটা বেরিয়ে গেল। এটাকে আমরা বেরোলাম আর্গে, এটাকে জুলে উত্তর বার করতে হবে। এটা আমরা হিসাব করে নিই কত আসছে। 10 ইন্টু 13.6 ইন্টু 980 ইন্টু 50 ইন্টু 72 ডিভাইডেড বাই 60, এটা আসছে 7.99 10 টু দি পাওয়ার 6 আর্গ, মানে 0.799 জুল। জুল তো হবে না, এটা হচ্ছে আর্গ পার সেকেন্ড, তাহলে এটা হবে হচ্ছে জুল পার সেকেন্ড, মানে 0.8 ওয়াট। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা, হ্যাঁ, ছোটোর মধ্যে খুব ভালো অঙ্ক, কারণ এখানে আমরা বল ইন্টু সরণ করলাম না, এখানে করলাম চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। তরলের ক্ষেত্রে কৃতকার্যের সূত্র হচ্ছে পিডিভি, আর কঠিনের ক্ষেত্রে এফডিএস বা বল ইন্টু সরণ। ওকে, কত হয়ে গেল? 8 হয়ে গেল। এখন আমাদের 7টা অঙ্ক বাকি, তাহলে সেট 1 শেষ হয়ে যাবে। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, জানাবে কেমন লাগছে, হ্যাঁ, কেমন তোমরা অঙ্কটা বুঝতে পারছো কতটা সেটা জানাবে। আর অনেকেই জানাচ্ছ, তাও আমি বারবার বলছি জানাতে, ভালো লাগবে আর কি। তোমাদের মতামতই তোমাদের ভালো লাগলে ভিডিও ক্লাসগুলো শেয়ার করবে, বন্ধুদের বলবেও দেখতে, তো যতজন দেখবে ততজন উপকৃত হবে। আর কি আছে, এই তো বিষয়। আচ্ছা, 60 কেজি ভরের একজন ব্যক্তি মাথায় করে 20 কেজি ভরের 20 কেজি ভরের বোঝা নিয়ে 10 সেকেন্ডে 20টা ধাপ উঠে গেল, প্রত্যেকটা ধাপ 420 সেন্টিমিটার হলে ব্যক্তির ক্ষমতা কত? তাহলে ডাব্লিউ সমান পাওয়ার ইকুয়ালস টু mgh/t। তাহলে কত কেজি ভর মোট? 60 আর 20 80, জি হলো 9.8, কত সেকেন্ড গেছে? 10 সেকেন্ড। আর মোট উচ্চতা দেখো 20 সেমির ধাপ 20টা, মানে 400 সেমি, মানে 4 মিটার। বুঝতে পারলে কিনা বলবে। 60 কেজি ভরের লোক মাথায় করে 10 কেজির বোঝা নিয়েছে, দিয়ে 400 সেমি উঠেছে, মানে 4 মিটার। তাহলে 60 কেজি ভরের লোক আর 20 কেজির বোঝা, তাহলে মোট হলো 80 কেজি ইন্টু 4 ডিভাইডেড বাই হচ্ছে 20, না কত? 10, 313.6, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 6এরটা কি বলেছে? 6 বলেছে এত ক্ষমতা, এত কেজি ভরের বস্তুকে, এত ক্ষমতা বিশিষ্ট একটি ক্রেন এত কেজি ভরের বস্তুকে কত দ্রুত ওপরে তুলতে পারবে? হ্যাঁ, ক্ষমতা সমান বল ইন্টু বেগ করবে, ক্ষমতা সমান বল ইন্টু বেগ। তাহলে বলটা হচ্ছে mg ইন্টু ভি, তাহলে ভি হচ্ছে ক্ষমতা বাই mg। মানটা বসিয়ে দেবে। পাওয়ার দেওয়া আছে হচ্ছে পি দেওয়া আছে 2984, আর এম দেওয়া আছে 750, তাহলে 2984 বাই 750 ইন্টু 9.8 বসিয়ে দেবে, চলে আসবে। আচ্ছা, 5এরটা শেষ করে ফেললাম, ভাবছিলাম করতে অনেক সময় লাগবে, তো যে লাগলো অনেকক্ষণই হলো। কটা বাজে আমাদের এখন? 1টা বেজে গেল। আচ্ছা, এবার আমরা করি 5এরটা। আচ্ছা, 20 কেজি ভরের একটি বালক 1.5 মিনিট সময়ে 2 কেজি ভরের একটি বাক্সকে 18 মিটার উচ্চতায় তুললো, এত মিনিটে এত তুললো, তাহলে কার্য কত? তাহলে কার্য মানে mgh করে দেবে, চলে আসবে। এখানে সময়টা কোনো কাজে লাগবে না, কারণ এখানে ক্ষমতা বার করতে দেয়নি। আচ্ছা, তাহলে 20টা হচ্ছে mgh, আমি জাস্ট ইঞ্চ দিয়ে রাখলাম। 4এরটা, 5এরটা বলেছে
20 কেজি ভরের একটি বালক 1.5 মিনিটে 2.5 কেজি ভরের বক্সকে 18 মিটার উঁচুতে তুললো, তাহলে কার্য কত? ও কী হারে কার্য করছে, সরি কী হারে কার্য করছে মানে পাওয়ারই বার করতে দিই, তাহলে mgh/t কী হারে কার্য করছে, সময়টা কিন্তু সেকেন্ডেই বসাবে না। তো ভাবছি মিনিটটা দিল কেন, কী হারে মানে ক্ষমতা বার করতে দিয়েছে। আচ্ছা আরেকটা, একটি বস্তুর গতিশক্তি এত, একে থামানোর জন্য এত মেগাডাইন বল প্রয়োগ করা হলো, তাহলে কত দূরে গিয়ে থামবে। একটি বস্তুর গতিশক্তি এত, তার উপর বল প্রয়োগ করা হচ্ছে 1 মেগাডাইন মানে 10⁶ ডাইন বল প্রয়োগ করা হলো, তাহলে সেটা কত দূরে গিয়ে থামবে, মানে W সমান F × S। গতিশক্তি এটা, কার্য মানে শক্তি মানে ½ mv², এটা হচ্ছে মেগাডাইন বল প্রয়োগ করছে সরণ, তাহলে সরণ চলে এলো, গতিশক্তি বাই বল। ঠিক আছে, 4এরটা হয়ে গেল, এখানেই দেখিয়ে দিই যেখানে যা জায়গা আছে, আর মুছে সময় নষ্ট করবো না। 3এরটা কি বলেছে, পৃথিবী থেকে 1.6 মিটার উচ্চতায় ঊর্ধ্বে একটি মেঘ থেকে বৃষ্টিপাতের ফলে সমুদ্রতলের ওপর এত বর্গ মিটার জায়গায় এত মিটার জল জমলো, তাহলে কৃতকার্য কত? আচ্ছা বাহ, ভালো অঙ্ক। তো একটা গর্তে জল জমেছে, তাহলে কার্য কত? তো এই ধর একটা ভূপৃষ্ঠ, তাতে একটা জায়গা আছে, এই জায়গাটা জল জমে গেছে, তো এই যে জল, এই জলটাই তো অত উপর থেকে পড়েছে, তাহলে কার্য উচ্চতার ক্ষেত্রে কার্য কি? উচ্চতার ক্ষেত্রে কার্য হচ্ছে আমাদের W সমান mgh। তার মানে এইখানে যে জলটা জমলো তার আয়তনটা বার করবে, আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করবে, তাহলে ভর পাবে g × h করবে। উচ্চতা কত বলেছে? 1.6 কিলোমিটার, আর এরিয়াটা দিয়ে দিয়েছে হচ্ছে 2.4 বর্গমিটার, আর উচ্চতা বলেছে কত? 1.25, এইটা বলেছে 1.25 সেমি, তাহলে এমটা কত হবে? আয়তন কত? 2.4 × 100 স্কোয়ার বর্গ সেমিতে করলাম, ইন্টু উচ্চতা হচ্ছে 1.25, তাহলে এটা কি হলো? ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলাম, তাহলে কি পেলাম? আয়তন পেলাম। জলের ঘনত্ব কত? CGS 1, g হলো 980, আর কত উচ্চতা থেকে পড়ছে বলেছে? 1.6 কিলোমিটার, বাবা অনেক দূর, 1.6 × 10⁵, এটা বেরোবে আর্গে। তাও করি ক্যালকুলেশনটা, 2.4 × 10⁴ ইন্টু হচ্ছে 1.25 ইন্টু 980 ইন্টু 1.6 ইন্টু 10⁵, 4.7 10⁻12। হ্যাঁ, আমরা এটা করলাম 4.704 10⁻12, এটা বেরোলো আর্গে, ওরা জুলে করেছে, মানে ইন্টু ডিভাইডেড বাই 10⁻7 যদি করে দিই, 470400, এরকম একটা উত্তর আসছে। ওদের কত এসছে? হ্যাঁ একদম এটাই এসছে, জুলে করতে গেলে আর থেকে 10⁻7 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই চলে আসবে। তাহলে 3এরটাও করে দিলাম, 2এরটা কি বলেছে? ও এই সহজ জিনিস দিয়ে, 10 কেজি ভরের একটি বস্তু অনুভূমিকের ওপর রাখা আছে, 60 ডিগ্রি কোণে এত বল প্রয়োগ করা হলো, 8 মিটার সরণ হলো, তাহলে কৃতকার্য কত? সহজ ব্যাপার, W সমান FS cos θ বসিয়ে দেবে, চলে আসবে। F বলেছে কত? F বলেছে হচ্ছে 20, ইন্টু সরণ হচ্ছে 8, ইন্টু অ্যাঙ্গেলটা কত বলেছে? অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি 80, বসিয়ে দেবে, চলে আসবে 2এরটা। আর 1এরটা কি বলেছে লাস্ট? আমরা করে ফেললাম 41খানা অঙ্ক, বাপরে বাপ অনেক অঙ্ক করে ফেলেছি। যাই হোক, 50 কেজি ভরের একটি ব্যক্তি এত মিটার উচ্চতা থেকে পাহাড়ে উঠলে কার্য কত? mgh করবে, 1এরটা mgh। মনে রাখবো উচ্চতা দেওয়া থাকলে mgh, বেগ দেওয়া থাকলে ½ mv², এই ধারণা। তো চলো আজকের গাণিতিক সমস্যা, কার্যক্ষমতা শক্তি 41টা সমস্যা আলোচনা করে দিলাম, তোমরা দেখে নেবে ভালো করে, আর অপেক্ষা করবে সেট 2, সেট 3 বা হর্স নিউমেরিক্যাল প্রবলেমের জন্য। নিশ্চয়ই তোমরা অনেকে করে ফেলেছো অঙ্কগুলো, তা আমি দেখিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে তোমাদের দেখিয়ে দিলে একটু সুবিধা হবে, তার জন্য করিয়ে দিচ্ছি। ওকে, তো চলো সকালে খুব ভালো থেকো,
সকলে সুস্থ থেকো আর অনেক মন দিয়ে পড়াশুনো করো, ভালো রেজাল্ট করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে কিন্তু আমাদের বোর্ড এক্সামে ভালো নাম্বার আসে কার্যশক্তি থেকে, তাই এটা কিন্তু ভালো করে পড়বে, প্রত্যেকটা চ্যাপ্টারই পড়তে হবে। তো যাই হোক, আজকে ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে সেট 2 সেট 3 এইগুলো প্রবলেম করাবো, অনেক প্রবলেম এখনও আছে। সেট 2তে কটা আছে? অঙ্ক অনেক দেয়, এত অঙ্ক করা খুব কঠিন ব্যাপার, প্রচুর অঙ্ক, 19, এদিকে হচ্ছে 35, 54খানা অঙ্ক, সম্ভব নাকি করানো, দেখতে হবে, দুটো ক্লাসে করিয়ে দেবো। সেট 2টা একদিন করাবো, সেট 3টাও হয়তো 2 দিন লাগবে, কারণ অনেক সেট 3 অঙ্কগুলো তো একটু বড়ো হয়, 35টা অঙ্ক করতে একটু সময় লাগবে। তো যাই হোক, করিয়ে দেবো, যতটা পারবো করাবো, বাকিটা তোমরা নিজেরা চেষ্টা করবে। তো আজকে ক্লাস এনে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, চলো আজকে টাটা।